নমস্কার। সিলেবাসের বাইরে এই পডকাস্টে আমি তাপস মুখোপাধ্যায়, টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর, আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের যিনি অতিথি, তিনি একটি নামকরা কলেজের প্রিন্সিপাল এবং একই সঙ্গে অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের তিনি সভাপতি, রাজ্য সভাপতি। তিনি হচ্ছেন আমাদের ডক্টর স্বাগতা দাস মহান্ত। স্বাগতা মহান্ত, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি যে আজকের অনুষ্ঠানটা আমরা খুব খোলামেলায় আলোচনায় আপনি অংশগ্রহণ করবেন এবং আমাদের শ্রোতাদেরকে আমরা অনেক তথ্য আমরা জানাতে পারবো। নমস্কার সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। প্রথমেই আমি আপনাকে ডক্টর মহান্ত, আপনাকে আমি জিজ্ঞেস করি, কারণ আমাদের কলেজের আমরা পড়াশোনা করি, কলেজে যাই, কিন্তু না কলেজের যে অ্যাসোসিয়েশন আছে, প্রিন্সিপালদের যে অ্যাসোসিয়েশন আছে, সেই সম্পর্কে কোনো ভালো ধারণা আমাদের নেই যে কলেজের প্রিন্সিপালদের অ্যাসোসিয়েশন তাদের কাজটা কী, এগুলো জানতাম না। আপনি যদি বলেন, আপনি এটা রাজ্য সভাপতি প্রিন্সিপালদের যে অ্যাসোসিয়েশন, তাহলে আপনাদের মূল কাজগুলো কী কী আর কতজন সদস্য সংখ্যা? খুব ভালো প্রশ্ন করেছেন, বলবার একটা সুযোগ পাওয়া গেল। প্রিন্সিপালদের যে সংগঠন অল বেঙ্গল প্রিন্সিপালস কাউন্সিল, এটা কিন্তু বহুকালের, বহু পুরনো একটি সংগঠন। 1987 সালে এটা শুরু হয়েছিল। আসলে এই সংগঠন সম্পর্কে আপনারা জানেন না, তার নির্দিষ্ট কারণ আছে। আপনি বললেন আপনার সম্যকভাবে ধারণা নেই। তার কারণ এটাই যে গণতন্ত্রের সংখ্যাটা তো খুব ম্যাটার করে। তো প্রিন্সিপালদের সংখ্যাই এত নগণ্য সেই সময় ছিল অন্তত। কাজেই নজর করার মতো হয়তো এই সংগঠন সেই জায়গায় পৌঁছতে পারেনি, সংখ্যার কারণে হতে পারে। কারণ 1987 সালে আমাদের এই সংগঠন তৈরি হয়। কিন্তু ক্রমশ প্রিন্সিপালদের সংখ্যা তো বেড়েছে কলেজগুলোতে, এই খবর নিশ্চয়ই আপনারা রাখেন। কলেজগুলোতে আগে প্রিন্সিপালরা আসতে চাইতেন না, এই দায়িত্ব নিয়ে কাজ করতে চাইতেন না। কিন্তু গত ১ দশক ধরে প্রায় সেই সংখ্যাটা কিন্তু বেড়েছে। কাজেই আমাদের এখন যেভাবে আপনার নজরে পড়েছি, আমাদের সংগঠন পড়েছে, এখন নিশ্চয়ই আমরা আমাদের কাজ দিয়ে, আমাদের ভূমিকা দিয়ে, আমাদের দায়িত্ব দিয়ে অন্য অনেকের নজর কাড়বো মনে হচ্ছে। কিন্তু তাহলে সদস্য সংখ্যা কত? মানে কতজন প্রিন্সিপাল আপনাদের হ্যাঁ, সদস্য? আমাদের ৩০০ র ওপরে সদস্য সংখ্যা। আগে এটা খুবই কম ছিল, ১০০, ১১০ এরকম। আ নতুন যারাই প্রিন্সিপাল হচ্ছেন, ধরুন এবছর আরও ৮৫টি কলেজের নতুন প্রিন্সিপাল আ হবেন, এরকম রেকমেন্ডেশন পেয়ে গেছেন। অনেকে জয়েন করে গেছেন, অনেকে জয়েন করবেন আগামী কয়েকদিনের মধ্যে। তারা সকলেই আমাদের সংস্থার মেম্বার হবেন। না, আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন অনেকের মধ্যে আছে। তা হচ্ছে বিভিন্ন কলেজে দেখা গেছে প্রিন্সিপালদের বা অধ্যাপকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। অনেক জায়গায় প্রিন্সিপালরা আক্রান্ত হচ্ছেন, অধ্যাপকরা আক্রান্ত হচ্ছেন। এই একটা ঘটনা শোনা যায়। ফলে আপনি তো প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনি কিভাবে এর দেখছেন এবং কি উদ্যোগ নিচ্ছেন এ ব্যাপারে? খবর তো সেটাই হয় যেটা বিরল হুম, ঘটনা। হুম। সেটা খবর হয়। রোজকার দৈনন্দিন গড়পড়তা জিনিস তো খবর হয় না। তো সেই জায়গা থেকে অবশ্যই এরকম কিছু ঘটনা আমরা দেখেছিলাম যেখানে প্রিন্সিপালরা আহত হয়েছেন, কোনোভাবে হেনস্থা হয়েছেন, দাবি করেছেন। তবে সামগ্রিকভাবে পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। যে ঘটনাগুলো ঘটেছে সেটা তো অবশ্যই আমরা নিন্দে করব। প্রিন্সিপালরা যদি হেনস্থার শিকার হন কোনোভাবে, ছাত্রদের দ্বারা, অভিভাবকদের দ্বারা, পরিচালন সমিতির দ্বারা, সেটা তো আমরা কোনোভাবেই সমর্থন করব না। অবশ্যই নিন্দনীয় এবং তার সুরাহা হোক, ইমিডিয়েট সুরাহা হোক, এটাই আমরা চাইব। এটা আমাদের একমাত্র দাবি। কিন্তু পরিসংখ্যানের কথা যেটা আপনাকে বলছিলাম আমি, সেটা হলো যে ধরুন ২০১০-১১ সালে, ১২ সালে, আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, সেই সময়ে প্রিন্সিপাল নিয়োগের পদ্ধতিটা আলাদা ছিল। সেই সময় কলেজের নাম দিয়ে প্রিন্সিপালরা অ্যাপ্লাই করতেন, সেই কলেজে আমি প্রিন্সিপাল হতে চাই এই বলে। সেই জায়গায় আমরা দেখলাম ২০১১-১২ সালের কথা বলছি, ২০টি ভ্যাকেন্সি আছে কলেজগুলোতে। অ্যাপ্লাই করেছিলেন ১৮ জন, ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হয়েছিলেন ১২ জন। আপনি যদি ২০২৪ এবং ২৫ সাল দেখেন, ভ্যাকেন্সি ছিল ৮৫টা, ৮৫ থেকে ৯০ যদি বিএড কলেজ ধরি। অ্যাপ্লাই করেছেন ৪১০ জন, ইন্টারভিউ দিয়েছেন ৪১০ জন এবং সুযোগ পাচ্ছেন, নাম বেরিয়েছিল ১১৬ না ২০ জনের, জয়েন করছেন ৮৫ জন। তাহলে যদি নিরাপত্তার প্রশ্নটা এতটা প্রধান হয়ে থাকে, যদি তারা ইনসিকিউরিটি বোধ করে থাকেন, তাদের যদি মনে হয় যে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রটা নেই প্রিন্সিপাল হলে, তাহলে এই সংখ্যাটা বাড়ছে কেন? কিছু দুর্ঘটনা নিশ্চয়ই ঘটেছে, কিছু অপ্রীতিকর ঘটনা নিশ্চয়ই ঘটেছে।
সেইগুলোতে আমরা কিন্তু আপনারা যদি অপ্রীতিকর ঘটনাগুলোর উদাহরণ জানেন নিশ্চয়ই দেখেওছেন, সেখানে এটাও দেখেছেন প্রিন্সিপাল কাউন্সিল কিভাবে তাদের পাশে থেকেছে। সেটাও কিন্তু আমরা করেছি। খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল উত্তরবঙ্গের একটা কলেজে, যে একজন প্রিন্সিপাল তার কনফার্মেশন হচ্ছিল না। তো তার ফোন কিন্তু রাত্রি ২টোর সময় অ্যাটেন্ড করেছি এবং বলেছি, আপনাকে আজকে তো শনিবার, কিন্তু সোমবারের মধ্যে আপনাকে কিছু করতে হবে, এবং সেটা হয়েছে। ঘটনাটায় মানে মন্ত্রী লেভেল পর্যন্ত গেছে এবং তার সুরাহা হয়েছে। তিনি কিন্তু আজকে কনফার্মড প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন। আপনার তো কলেজ তো উমেন্স কলেজ, হ্যাঁ, মানে মহিলা কলেজ। হ্যাঁ, মহিলাদের ছাত্রছাত্রী সব তো মহিলা, হ্যাঁ, স্টুডেন্টরা মহিলা। স্টুডেন্টরা সব মহিলা। হুম, হুম। তো সুতরাং টিচাররাও মহিলা? না, 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 স্টাফেরা মেল ফিমেল এই দুজনই আছেন না, আর কি। কিন্তু অন্য কলেজে হুম, যেখানে স্টুডেন্টরা ছেলেরা বেশি আর কি, হুম, ছেলেরাই আছে মূলত, হুম। সেখানে পরিবেশটা আর আপনাদের মহিলা কলেজের পরিবেশের দুটো তফাতের কারণগুলো কি? তফাতের কারণ বলতে পুরো তো আলাদা ক্যাটেগরি। ধরুন শুধু মেল স্টুডেন্ট আছে। হুম, স্টাফ কিন্তু সবসময় টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ ফিমেল, মেল দুজনে ২ থাকে, মিশিয়ে। ২ থাকে। এবার শুধু মেল কলেজ কিন্তু মিশনের আন্ডারে কিছু কলেজ রয়েছে যেখানে শুধু ছাত্ররা, আ পুরুষ ছাত্ররা পড়ে, ছেলেরা পড়ে। কোয়েড কলেজ যেমন আছে, গার্লস কলেজ সেরকম আছে। এবার এই প্রশ্নটা আমার জন্য একটু সহজ হয়ে গেল, কারণ আমি ২০১৫ সাল থেকে ২৪ সাল পর্যন্ত একটি কোয়েড কলেজে ছিলাম। আচ্ছা, সেই আচ্ছা। কলেজে মর্নিং ডে ২ টো সেশন ছিল, প্রচুর স্টুডেন্ট, ৭,০০০ এর ওপরে। সেই কলেজে আমি থেকে এসেছি। আবার এখন একটি মহিলা কলেজে আছি। অধ্যাপনা জীবন শুরু করেছিলাম মহিলা কলেজ থেকে ২০ বছর যেখানে পড়িয়েছি। সেখানে আমি দেখেছি যে অ্যা হুট করে ছেলেরা ৫০ জন মিলে ঢুকে পড়ে কিছু একটা দাবি দাওয়া করছে প্রিন্সিপালের কাছে, এগুলো কিন্তু হয়েছে। আর মহিলাদের কলেজে সেই জায়গাগুলো থাকে না। দুজনের সমস্যার ধরনগুলো, ক্ষেত্রগুলো একেবারেই আলাদা। সেগুলো ওইভাবে ট্যাকল করতে হয়। কিন্তু টিচিং এবং নন টিচিং স্টাফদের নিয়ে কিন্তু সমস্যা আলাদা নয়। কারণ উভয় প্রকার কলেজেই স্টাফের প্যাটার্ন মোটামুটি একই রকম থাকে, টিচিং নন টিচিং রেশিও মেল ফিমেলে। সেই দিক থেকে কিন্তু সমস্যা হয় না। স্টুডেন্টদের যেটা হয় সেটা দুজন তো আলাদা দুটো ক্যাটেগরি, কাজেই হুম, একটু অন্যরকম হয়। মেল ফিমেল একসঙ্গে স্টুডেন্ট থাকলে কিছু কমন সমস্যা থেকে যায়। সেইগুলো উইমেনস কলেজে নেই, এটুকু বলতে পারি। আমরা ইদানিং দেখছি হুম, হুম, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে হুম, হুম, ছেলে মেয়েদের মধ্যে বিক্ষোভ আসছে। হুম, হুম, অনেক কলেজে ঠিকমতো নির্বাচন হচ্ছে না, হুম, ইলেকশন হচ্ছে না, হুম, ছাত্র সংসদ হুম, তৈরি হুম, হচ্ছে না। হুম, হুম। তো এইটার ব্যাপারে আপনার কি বক্তব্য? অবশ্যই নির্বাচন হওয়া উচিত। কারণ ছাত্র সংসদ, নির্বাচিত প্রতিনিধিরা থাকুক ছাত্র সংসদে, সেটা আমরা সকলেই চাই। ২০১৭ সালে শেষ ইলেকশন হয়েছিল। সেই ইলেকশনটা কিন্তু ঠিকমতোই হয়েছে, কারণ সেই সময়েও আমি অধ্যক্ষ ছিলাম, আমি সেটা জানি। তারপরে ইলেকশনটা হয়নি নানা কারণে। কিন্তু আমরা চাই ছাত্রদের একটা ফোরাম থাকুক। ইলেকশনের মধ্যে দিয়ে আসবে নাকি অন্যভাবে সেটা আসবে, সেটা নিশ্চয়ই গভর্নমেন্ট ঠিক করবে, বিশ্ববিদ্যালয় ঠিক করবে সবচেয়ে বড় কথা। তারপরে তো কলেজেও একটা ঠিক করবে। কিন্তু আমরা চাই ছাত্রদের একটা ফোরামও থাকুক। আচ্ছা, ইলেকশন হচ্ছে না, এই ব্যাপারে কিছু উদ্যোগ নিয়েছেন? যাতে আসলে তাড়াতাড়ি উদ্যোগ হয়? ইলেকশন যে হচ্ছে না, ইলেকশন হোক এটা আমরা সবাই চাই। কিন্তু বর্তমানে পরিস্থিতিটা একটু সমস্যার বা জটিল হয়ে গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে একটা সমস্যা হওয়ায়। কারণ বিগত কয়েক বছর ধরে এই উপাচার্য নিয়ে একটা রাজ্যপাল সংঘাতের জায়গা তৈরি হয়েছে। আর কলেজগুলো আ একদিকে যেমন উচ্চশিক্ষা দপ্তরের অধীনে আছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে। কাজেই বিশ্ববিদ্যালয় থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়। কিভাবে ছাত্র সংসদ নির্বাচন হবে, কবে থেকে কবে পর্যন্ত ডেট ঠিক করা হবে, এগুলো কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটা আ এসওপি পাই। সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একটা খুব বড় ফ্যাক্টর, যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে স্থায়ী সময়ের উপাচার্য যদি এসে যান, এখনো প্রায় ১১টি বিশ্ববিদ্যালয় বাকি আছে, তাহলে হয়তো সামগ্রিকভাবে ছাত্র নির্বাচনের বিষয়টি মিটবে। ভালো কথা। আর আপনি এনএপির কথা একটু আগে হুম, বলছিলেন। হুম। তো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা কি চালু হয়ে গেছে? হ্যাঁ, সেটা ২০২৩ সাল থেকে চালু হয়েছে। কলেজগুলোতে চলছে। তবে একটা সাইকেল তো হয়নি এখনো, ২৩ সাল থেকে হচ্ছে। কাজেই একটা সাইকেল না হলে আমরা বলতে পারব না। ১ম এই যেটা সমস্যার জায়গা বলতে পারি যে এত বিভিন্ন রকমের বিষয় পড়তে হচ্ছে। স্টুডেন্টরা আ
বুঝতে একটু সময় চাইছে, একটু সময় লাগছে, টিচার্সদের সময় লাগছে। এটা নিয়ে খুব বড় একটা ওরিয়েন্টেশন করলে টিচিং, নন টিচিং স্টুডেন্ট খুব ভালো হয়। আর আমাদের যেটা খুব দ্রুত পরিবর্তন হয়ে গেছে, কারণ ২০১৮ সালে সিবিসিএস সিস্টেম এলো। সেই প্রথম আমরা 1+1+1 সিস্টেম থেকে সেমিস্টার সিস্টেমে গেলাম। সেটার সাইকেলটা পূর্ণ হতে না হতেই ২০১৮ তে ইমপ্লিমেন্ট করা হয়েছিল সিবিসিএস সিস্টেম এবং সেমিস্টার সিস্টেম। তারপরে ২০২০ থেকে করোনা। অথচ তার মধ্যেই আবার আমরা নতুন আরেকটা সিস্টেমকে অ্যাডপ্ট করে নিতে বাধ্য হচ্ছি। সেই কারণে একটু তো জটিলতা তৈরি হয়েইছে। আমরা খুব আপ টু দ্য মার্ক অবস্থায় আছি, খুব স্বস্তিতে আছি এটা কিন্তু বলতে পারছি না। তাহলে এইটা কি আপনি মনে করেন এনইপি 2020টা এইটা আগের যে পদ্ধতি ছিল তার থেকে এইটা যদি ইন্ট্রোডিউস করা যায়, চালু করা যায় পুরো দমে ত্রুটিহীনভাবে, তাহলে ছাত্রছাত্রীদের বা শিক্ষার একটু উন্নতি হবে, শিক্ষার পক্ষে ভালো হবে? যে এক্সট্রা সাবজেক্টগুলো আসছে, পড়তে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট মূলক বা এমডিসি বলে একটা সাবজেক্ট দিয়েছে, সেইগুলো হয়তো স্টুডেন্টদের উন্নয়নে কাজ করবে এটা বলতে পারি। কিন্তু আমাদের যেটা সমস্যার জায়গা এবং আমরা খুব সকলে মিলে এই সমস্যাটা ফেস করছি, সেটা হলো সেমিস্টার সিস্টেম। আমরা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত বিশ্বাস করি যে 1+1+1 সিস্টেমটা ঠিক ছিল। ৬ মাসের কোর্সে আমাদের এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে কাজ করতে হয়। সেখানে পরীক্ষা এত বেশি পরিমাণে, অড সেমিস্টারের পরীক্ষা, ইভেন সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, ইন্টারনাল আছে, এক্সটার্নাল আছে। ওদের কিন্তু টিচিং ডেজ, নাম্বার অফ টিচিং ডেজ অনেক কমে যাচ্ছে। সেটা আমাদের পক্ষে কিন্তু সমস্যার। একটা স্টুডেন্ট এইচএস পাস করে যখন ভর্তি হয় বিএ, বিএসসি, বিকম ইত্যাদিতে, তখন বিষয়টা বুঝতে তাকে একটু সময় দিতে হবে। সেই সময়টা সেমিস্টার সিস্টেমের জন্য কিন্তু পাচ্ছে না। আপনাদের কলেজগুলোতে নতুন নতুন যে কোর্সগুলো সারা বিশ্বের, সারা ভারতবর্ষের অন্য রাজ্যেও আছে, আপনাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা তো অলরেডি চালু হয়ে গেছে। আপনাদের কলেজে কি আধুনিক কোর্স যেগুলো, সে শুধু এআই, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আরও যত তথ্য প্রযুক্তির বিভিন্ন রকম কোর্স রিলেটেড, সেগুলো কি চালু করা গেছে বিভিন্ন কলেজগুলোতে? সার্বিকভাবে চালু করা যায়নি এখনো। কারণ নতুন বিষয় ইন্ট্রোডিউস করতে গেলে আমাদের হায়ার এডুকেশন কাউন্সিলের একটা নমিনেশন লাগে। বিশ্ববিদ্যালয়ের একটা অ্যাপ্রুভাল লাগে। নমিনেশন বলব না, অ্যাপ্রুভাল লাগে কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয়ে। সেটার খুব জরুরি হয়। কিন্তু আমাদের ভাবনার মধ্যে অবশ্যই রয়েছে এবং সেই কারণে আপনি লক্ষ্য করবেন হয়তো বিভিন্ন কলেজ তারা নতুন সাবজেক্ট হিসেবে নতুন বিষয় ইন্ট্রোডিউস না করলেও তারা কিন্তু ট্র্যাডিশনাল কোর্সগুলোর পাশাপাশি বেশ কিছু সার্টিফিকেট কোর্স করছে। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এনইপির সঙ্গে সাদৃশ্য রেখে ইন্টার্নশিপের কথা বলছে। সেগুলোর জন্যে যেইগুলো আমরা ভাবতাম না, ট্র্যাডিশনাল ভাবনার বাইরে এগুলো ছিল আমাদের, সেগুলো কিন্তু কলেজগুলো এখন ভাবছে। বিভিন্ন ধরনের এই যেগুলোর মার্কেট ভ্যালু আছে, এরকম বিষয়গুলো নিয়ে সার্টিফিকেট কোর্স করানো হচ্ছে। ইন্টার্নশিপে আমরা স্টুডেন্টদের সেইসব জায়গায় পাঠাচ্ছি। কাজেই এটা একটা অনগোয়িং প্রসেস, এটা চলছে। মানে আমরা জাস্ট ডেভেলপিং পর্যায়ে আছি এটা বলতে পারি। ভাবনার মধ্যে আছে, ইমপ্লিমেন্টেশন হয়তো হবে আগামী আর দিনে। কলেজগুলোর যে ম্যানেজমেন্ট, কলেজগুলোর কর্তৃপক্ষে পরিচালনা, সে প্রশাসন বলুন, পরীক্ষা বলুন, এগুলোর ক্ষেত্রে যে সফটওয়্যারের প্রয়োজন, সেগুলো কি আপনি কি মনে করেন এগুলো আরও প্রযুক্তির আরও ব্যবহার কলেজগুলিতে থাকা দরকার? যাতে শুধু স্টুডেন্টের বিভিন্ন কোর্স নয়, ওগুলো তো থাকবেই। কলেজ পরিচালনার ক্ষেত্রে, কলেজ প্রশাসনের ক্ষেত্রে, কলেজ পরীক্ষা ত্রুটিহীন করার ক্ষেত্রে নানা রকম সফটওয়্যারকে ইন্ট্রোডিউস করে যাতে আরও কম সময়ে, কম সাশ্রয় করে আমরা এই ব্যবস্থা করতে পারি, এটা কি আপনি মনে করেন? অবশ্যই এটা ভীষণ প্রয়োজন, কারণ এখন ডেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় উচ্চশিক্ষা দপ্তর যেমন চাইছে, ন্যাক চাইছে, এনআইআরএফ চাইছে। কাজেই সেই জায়গা থেকে আমাদের একটা সুন্দর ডেটাবেস তৈরি করতে গেলে স্টুডেন্টদের টিচিং লার্নিং প্রসেসকে আরও বেশি সুন্দর করবার জন্য আমাদের নিত্য নতুন সফটওয়্যার যেগুলো খুব স্টুডেন্ট সেন্ট্রিক হবে, সেগুলো তো আমাদেরকে অবশ্যই নিতে হবে। এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে আছে। যাতে আমাদের স্টুডেন্ট রিলেটেড ম্যাটারগুলোর পাশাপাশি আমাদের যে অফিসিয়াল ডেটাবেস সেটাও যাতে স্ট্রং হয় আরও বেশি। যাতে একটা সুইচ অন করলে, একটা বাটন প্রেস করলে আমরা একসঙ্গে সমস্ত কিছু পেয়ে যাই। আমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আছে, স্টুডেন্ট এবং টিচিং, নন টিচিং এমপ্লয়ি আরকি যারা, তাদের সকলের। এইগুলো যদি আমরা একসঙ্গে পেয়ে যেতে পারি বা স্টুডেন্টদের নিত্য নতুন কিছু স্টাডি মেটেরিয়াল দেবার জন্য এলএমএস যেগুলোকে বলা হচ্ছে, সেই ধরনের কিছু যদি আমরা পাই, পুরো একটা স্টুডেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পড়াশোনা শেষ করবার পর তার প্লেসমেন্ট এই পর্যন্ত যদি একটা ট্র্যাক আমরা রাখতে পারি, সেই ধরনের কিছু যদি আমরা ডেটা সফটওয়্যার পাই, অবশ্যই আমরা চাইবো হ্যাঁ, সেগুলো এই যখন নিজেরা বললেন, যখন নিয়ে আপনাকে নিতে। জানিয়ে রাখছি, ভালো খবর, টেকনো ইন্ডিয়া গ্রুপ থেকে
একটা সফটওয়্যার, তার নাম হচ্ছে ক্যাম্পাস জাদুঘর। সেটা 6 মাসের জন্য ফ্রি দেওয়া হচ্ছে আর কি। কলেজগুলো ইচ্ছে করলে তারপর কন্টিনিউ করতে পারে, নাও করতে পারে। আর কন্টিনিউ করার ক্ষেত্রে স্টুডেন্ট পিছু ৳10, ৳5, ৳15 কিছু নিয়ে চালু আচ্ছা। করতে পারে। কিন্তু 6 মাসের মধ্যে এই ক্যাম্পাস জাদুঘরটা অসাধারণ এক সফটওয়্যার, যেটা আমি মুখে বলে লাভ নেই। কেন ওরা যারা নিয়েছে তারা আমাকে বলে জানিয়েছে যে, "এরকম খুবই আমাদের ভালো লেগেছে, আপনি একটু কন্টিনিউ করব?" বলে জানিয়েছে এরকম ঘটনা। সুতরাং আপনি এই ব্যাপারটাও আপনি পরে জানতে পারবেন যে এই সফটওয়্যারটা আপনি একটু বললেন সফটওয়্যারের প্রয়োজনীয়তা আছে। সুতরাং এরকম সফটওয়্যার আরও আছে হয়তো, আপনারা দেখে নিতে পারেন। সেটা ইন্ট্রোডিউস করার জন্য আমরা আপনাকে সাহায্য করতে পারি, যাতে আরও ভালোভাবে কিছু করা যায় কিনা। আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্য কলেজগুলোতে প্লেসমেন্ট সেল আছে। ছেলেগুলো ডিগ্রি করার পর প্লেসমেন্টের ব্যাপারে ইয়ে করে। আপনাদের কি প্লেসমেন্টের ব্যাপারে কোনো সেল আছে? আলাদা হ্যাঁ, ব্যবস্থা নেওয়া হয়? সমস্ত কলেজে প্লেসমেন্ট সেল আছে। কেরিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেল হুম, সমস্ত কলেজে আছে। বিভিন্ন কোম্পানিরা আসে। মানে এই কনসেপশনটাও কিন্তু আগে আমাদের ছিল না। আমরা জানতাম এগুলো শুধুমাত্র প্রফেশনাল যে কলেজগুলো সেগুলোতে আছে। কিন্তু জেনারেল ডিগ্রি কলেজ যেখানে আমরা হুম, কাজ করি, চাকরি করি, হুম, সেই সব জায়গায় এইগুলো কিন্তু আগে ছিল না। কিন্তু এখন বিভিন্ন জায়গায় জব ফেয়ার হচ্ছে এবং প্রচুর কোম্পানিজ আছে তারা আমাদেরকে এসে বলে যে আমাদের একটা প্ল্যাটফর্ম দিন। আমরা স্টুডেন্টদেরকে ওরিয়েন্ট করব। আমরা স্টুডেন্টদেরকে এরপরে মানে স্কিলড হিসেবে আমরা বের করে দেব। সেটা কিন্তু এখন পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজে, বেশিরভাগ কলেজেই রয়েছে প্লেসমেন্ট এবং কেরিয়ার ডেভেলপমেন্ট সেল। এটা রয়েছে আমাদের। আর এটাও আমি শুনেছি অনেক কলেজেই পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু হয়ে গেছে। হুম, অনেক কলেজে আছে। হুম, এটা কি হুম। উম পার্সেন্টেজটা কিরকম? মানে যদি ৩০০ র মধ্যে কি ১৫০ টা কলেজে হয়েছে? উম না এতটাও বলা যাবে না। কিছু, কিছু কলেজে অনেক ৬ টা ৭ টা সাবজেক্টে পিজি কোর্স আছে। আমার কলেজে যেমন ৪ টে সাবজেক্টে আছে পিজি কোর্স। এরকম বেশ কিছু আছে। তবে 50% কলেজেই আছে এটা বলা যাবে না। এখনো এতটা হয়নি। কারণ ওটার জন্য আ আলাদা ধকল লাগে, আলাদা সেটআপ লাগে। হুম। সেইগুলো যেই কলেজ আগ্রহী তারা করছে। কিন্তু 50% ই করে ফেলেছে এরকম নয়। আমি এবারে আপনাকে শেষ কোয়েশ্চেন করব। সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে, আপনি একটা প্রিন্সিপাল কাউন্সিলের রাজ্যের প্রেসিডেন্ট এবং শিক্ষার সঙ্গে আপনি দীর্ঘদিন যুক্ত, অধ্যাপনা করেছেন, এখন প্রিন্সিপালের দায়িত্বে আছেন এবং সংগঠনের দায়িত্বে আছেন। তো আপনার ভবিষ্যতের পরিকল্পনাটা কী? যে শিক্ষাকে আরও সুন্দরভাবে করে নিয়ে যাওয়া, আরও পরিবেশটা ভালো করা, আরও প্রসার করা। এরকম আপনার কোনো প্ল্যানিং আছে যে আপনি সংগঠনের সভাপতি হিসাবে আপনি এই স্টেপগুলো নেবেন? এরকম অবশ্যই আছে আমাদের এবং আমরা আ খুব স্বতঃস্ফূর্তভাবেই সব প্রিন্সিপালরা এটা নিয়ে ভাবছি। একটা সময়ে বিভিন্ন কলেজ আমাদের যে প্রত্যন্ত জেলার কলেজগুলো ছিল, সেই কলেজগুলো আপনারা জানেন ন্যাক অ্যাক্রিডিটেশন এ সেভাবে আগ্রহ দেখাতো না এবং তারা যুদ্ধের আগেই হেরে থাকতো যে, হুম, "আমরা পারব না। ওই জায়গাটায় পৌঁছতে পারব না। হয়তো ফেল করে যাব। সেইজন্য আমরা ওইদিকে যাচ্ছি না।" কিন্তু গত ২-৩ বছরে একদম ২২ সাল থেকে মোটামুটি শুরু হয়েছে। ২-৩ বছরে পশ্চিমবঙ্গের প্রায় 85% বা তার বেশি কলেজ কিন্তু ন্যাক অ্যাক্রিডিটেশন পেয়ে গেছে এবং উচ্চশিক্ষা দপ্তর একটা মেন্টর-মেন্টি সিস্টেম করে দিয়েছিল। স্টেট মেন্টর, ডিস্ট্রিক্ট লেভেল মেন্টর এই করে কিন্তু কলেজগুলো একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে। মানে সমস্ত প্রিন্সিপালরা তাদের টিম নিয়ে কিন্তু খুব মোটিভেটেড। এখন আবার যাতে জাতীয় স্তরে আমরা কিছু কাজ করতে পারি, সেইজন্য আমরা কিন্তু সক্রিয় হয়েছি NIRF র‍্যাংকিং এ। সেখানে আগে মুষ্টিমেয় কিছু কলেজ পশ্চিমবঙ্গের ছিল। কিন্তু এখনো আমরা কিন্তু সবাই মিলে সেটা মানে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। কাজেই our ড্রিম যদি আমরা কিছু বলি, আমাদের স্বপ্ন আ অবশ্যই একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সমস্ত কলেজের প্রিন্সিপালরা স্বপ্ন দেখেন তার ইনস্টিটিউশনকে জাতীয় স্তরে গ্লোবালি একটা জায়গায় পৌঁছে দিতে। সেটা যেমন স্টুডেন্টদের প্লেসমেন্টের ব্যাপারে আমরা চাইবো। আমাদের টিচারদের যে পাবলিকেশন আছে সেইগুলোর দিক থেকে চাইবো, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে চাইবো। অবশ্যই এটা আমাদেরও স্বপ্ন যে আমাদের প্রতিষ্ঠান শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না থাকুক, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও তার স্বীকৃতি আসুক। এটা আমাদের স্বপ্ন এবং সেই পথে আমরা অনেক কিছু ভাবছি। এতক্ষণ আমরা আমাদের অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট ডক্টর স্বাগতা দাস মহান্ত, তার সঙ্গে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি আলাপচারিতাই বলা যায় এবং লাস্টে তিনি বলছিলেন যে উনার স্বপ্ন, আমাদের কলেজগুলোর স্বপ্ন যাতে আন্তর্জাতিক মানের তারা পৌঁছাতে পারে। আমিও আশা করব যে আমাদের ডক্টর স্বাগতা দাস মহান্ত যে স্বপ্ন দেখছেন, পশ্চিমবঙ্গের পরিবেশটা আরও ভালো হবে, আন্তর্জাতিক মানের হবে, এই আশা করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ নমস্কার। আপনাকেও। নমস্কার।